থাকছে চট্টগ্রাম ৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়ন, ২ আসনে প্রার্থীর বাতিল, রাঙামাটিতে স্বতন্ত্র প্রার্থীর প্রাণনাশের হুমকি। সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দগ্ধ ২ মরদেহ উদ্ধার, নারায়ণগঞ্জের ভাসমান ড্রাম থেকে যুবকের মরদেহ উদ্ধার, চট্টগ্রামের নারী খুন। জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সাতক্ষীরায় বাড়ছে কংক্রিটের ভবন, মজবুত নির্মাণের ভরসা উত্তর পূর্বাঞ্চলের বালু, জমে উঠেছে হাট। কৃষি প্রধান জেলা নাটোরের প্রায় অর্ধেকই নারী ভোটার, শ্রমিক শ্রেণীর সমর্থন বদলে দিতে পারে ভোটের সমীকরণ, কর্মসংস্থান সৃষ্টির দাবি। এবং জামালপুরে কাঁচামরিচের ফলন ও সরবরাহ বাড়ায় কমেছে দাম, চাষিরা ক্ষতির শঙ্কায় থাকলেও বছর জুড়ে ভালো বেচাকেনার আশা কৃষি বিভাগের। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি লাইবা জান্নাত। দর্শক, কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা যুক্ত হচ্ছি তার বক্তব্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। ভাই, আপনারা একটু দয়া করে নীরবতা পালন করবেন প্লিজ প্লিজ। আপনাদের ঝগড়াঝাটি শেষ হলে আমরা শুরু করতে পারি। কোয়েট প্লিজ, কোয়েট কোয়েট প্লিজ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে এসে তার সঙ্গে দেখা করে আমাদের নির্বাচন সংক্রান্ত অনেকগুলো বিষয় ছিল, সেই বিষয়গুলো আমরা তাদের সামনে তুলে ধরেছি। আমরা মনে করি যে নির্বাচন কমিশন অনেকগুলো ক্ষেত্রেই তারা তাদের কার্যকলাপের মধ্য দিয়ে প্রশ্নবিদ্ধ আচরণ করছে। যে বিষয়গুলো আমরা তুলে ধরেছি তার মধ্যে প্রধান যে বিষয়টি ছিল যে আপনারা জানেন যে পোস্টাল ব্যালটের যে বিষয়টি, এটা কিন্তু এখনো পুরোপুরি সমাধান হয়নি। বিশেষ করে বিদেশের যারা নিবন্ধিত ভোটার তাদেরকে ব্যালট পেপার পৌঁছানোর ক্ষেত্রে এবং ব্যালট পেপারটা যেভাবে মুদ্রণ করা হয়েছে সেই ক্ষেত্রে আমাদের অভিযোগ, আমরা সেটা তাদের কাছে দিয়ে এসেছি। আমরা মনে করি যে এই ব্যালট পেপারটি সঠিক নয়, এখানে পক্ষপাতিত্ব করা হয়েছে এবং কোনো একটি দলকে বিশেষভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে এটাকে পরিবর্তনের জন্য আহ্বান জানিয়েছি। এছাড়া আমরা দেশে পোস্টাল ব্যালটের ব্যাপারে, অর্থাৎ যারা বিভিন্ন দায়িত্বে থাকবে নির্বাচনের দিন, তারা যে পোস্টাল ব্যালটে ভোট দেবেন, আমরা অনুরোধ করেছি এবং আমরা চেয়েছি যে তারা যেন সেটা আমাদের যেটা প্রতীক, সেই প্রতীক বিতরণের পরেই যেন দেওয়া হয়, অর্থাৎ সঠিকভাবে একটা পোস্টাল ব্যালট আমরা যেভাবে ভোট দেই সেইভাবে যেন সেই পোস্টাল ব্যালটও ব্যবস্থা করা হয়। এরপরে আমরা আপনার
আরও কতগুলো বিষয় ছিল আমাদের, সেগুলো আমরা তুলে ধরেছি। এনআইডি বিকাশ নম্বর, মোবাইল নম্বর সংগ্রহ। জামাতে নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি, বিকাশ নম্বর, মোবাইল নম্বর সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ, ক্রিমিনাল অফেন্স। এই বিষয়ে আমরা ইতিপূর্বে আচরণবিধি ভঙ্গের আপত্তি জানিয়েছি। এই বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করা বলে আমরা প্রয়োজন বলে আমরা মনে করেছি এবং সেটা তাদের আহ্বান জানিয়েছি। লেভেল প্লেইং ফিল্ডে বাংলাদেশ জাতীয় দল বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য করার জন্য লেভেল প্লেইং ফিল্ডে বিশ্বাসী। এই জন্য আমাদের দলের চেয়ারম্যান ব্যক্তিগত সফর বাতিল করেছেন, অথচ বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় প্রধান সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রতিনিয়ত আচরণবিধি ভঙ্গ করে দলীয় প্রচারণা চালাচ্ছে। এই বিষয়ে আমরা জরুরি ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছি। আরেকটি বিষয় যেটা আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেছি, ঢাকা মহানগরী এলাকার বিভিন্ন নির্বাচনী এলাকায় একটি রাজনৈতিক দল তাদের মনোনীত সমর্থিত প্রার্থীদের নির্বাচনে বিজয়ী করার অনৈতিক কূটকৌশল অবলম্বন করে ব্যাপক হারে দেশের ভিন্ন ভিন্ন এলাকা হতে ভোটার এলাকা পরিবর্তন পূর্বক ঢাকা মহানগর এলাকার ভোটার হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। মোট কত সংখ্যক ভোটার কোন কোন এলাকা থেকে ঢাকা মহানগরীর কোন কোন এলাকায় সংসদীয় নির্বাচনী এলাকায় কোন কোন তারিখে এবং কি কারণে স্থানান্তর করা হয়েছে, ঘোষিত কারণসমূহ স্থানান্তরিত ভোটারদের বিস্তারিত বিবরণ জরুরি ভিত্তিতে আমাদেরকে সরবরাহ করার জন্য আমরা অনুরোধ করেছি। বিভিন্ন নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ একটি দলের পক্ষে কিছু কিছু ন্যাক্কারজনকভাবে কাজ করছে বলে আমরা অভিযোগ পেয়েছি। সেই বিষয়গুলো আমরা তাদের গোচরীভূত করেছি। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে তদন্ত গ্রহণপূর্বক তাদেরকে প্রত্যাহার করার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। আগারগাঁও নির্বাচন কমিশনে কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা শুনছিলাম তার বক্তব্য। এদিকে পোস্টাল ব্যালটে ইসির পক্ষপাত, দুষ্ট আচরণ ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, বিভিন্ন বিষয়ে কমিশনের রাজনৈতিক সংশ্লিষ্টতা সহ ৩ অভিযোগে ইসির সামনে ঘেরাও কর্মসূচি পালন করছে ছাত্রদল। আর এ নিয়ে আরও জানাতে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন হাসান আল মাহমুদ। হাসান, জানাবেন ছাত্রদলের ঘেরাও কর্মসূচি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কি অবস্থান দেখতে পাচ্ছেন? আমরা সকাল থেকে দেখছি ছাত্রদলের নেতাকর্মীরা নির্বাচন কমিশনের সামনে অবস্থান গ্রহণ করেছে। এই নিয়ে আমরা দেখেছি যে কয়েক স্তরের নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে এখানে মোতায়েন করা হয়েছে, বিশেষ করে র্যাব, পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যদেরকেও এখানে মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষার জন্য আনসার বিডিবির সদস্যদেরকেও মোতায়েন করা হয়েছে। একই সাথে আমরা দেখেছি নৌবাহিনীর কিছু সদস্যদেরকেও এখানে কিন্তু মোতায়েন করা হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশনের সামনে আসলে কোনো ধরনের নিরাপত্তা ত্রুটি আসলে রাখতে চায়নি, ফলে সেখানে আমরা দেখেছি কয়েক স্তরের নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। কিছুক্ষণ আগেই 5টার কিছুক্ষণ আগেই কিন্তু ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় সেক্রেটারি সহ 5 সদস্যের একটি প্রতিনিধি দল, তারা কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশন সচিবের সঙ্গে সাক্ষাতের জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশন যে ভবন, সেই ভবনে তারা গিয়েছেন এবং এখন তারা ফিরে এসে কিন্তু পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। এখন পর্যন্ত এতটুকু কিন্তু তারা জানিয়েছে। এবং এই যে তাদের 3 দফা দাবি, প্রথম দাবি হচ্ছে যে নির্বাচন কমিশন যে এবার প্রথমবারের মতো প্রবাসী ভোটারদের ভোটের ব্যবস্থা করেছে, সে পোস্টাল ব্যালটে আসলে বিএনপির যে নির্বাচনী প্রতীক ধানের শীষ, সেটিকে খুব নিচে রাখা হয়েছে কিংবা মাঝখানে রাখা হয়েছে, যেখান থেকে আসলে দেখা সম্ভব না, এমন অভিযোগে কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা সকাল থেকে এই অবস্থান কর্মসূচি জানিয়ে এসছে। এবং একই সাথে তারা দাবি করে আসছে যে নির্বাচন কমিশন এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক সমস্ত দায়িত্ব পালন করলেও সেখানে একটি দলের আসলে প্রভাবিত হয়ে তারা নিজেদের কর্মকর্তাদেরকে আসলে ওই দলের আনুকূল্যে আসলে বদলি করছেন কিংবা নানা ধরনের কর্মসূচি পালন করছেন, সেই দাবি কিন্তু জানিয়ে এসেছেন। একই সাথে তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটি সিলেটের, সেখানকার যে
ছাত্র সংসদ নির্বাচন হবার কথা রয়েছে, সেই ছাত্র সংসদ নির্বাচন কমিশন বাতিল করেছিল, কিন্তু ছাত্র শিবিরের আসলে দাবির মুখে সেই নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। সেই প্রতিবাদও কিন্তু এখানে ছাত্রদলের নেতাকর্মীরা জানিয়েছে। তবে কিছুক্ষণ পরেই ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যখন আসবে তখনই কিন্তু তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। লাইবা, ছাত্রদলের ঘেরাও কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন হাসান আল মাহমুদ। রাঙামাটিতে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে প্রাণনাশের হুমকি দিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা। এ অবস্থায় জীবনের নিরাপত্তার শঙ্কায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। বিকেলে শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা। বলেন, বিষয়টি তদন্ত করে দ্রুত প্রকৃত দোষীদের চিহ্নিত করতে হবে। একই সঙ্গে প্রার্থী হিসেবে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তিনি। পহেল চাকমা আরও বলেন, শনিবার রাতে দুজন ব্যক্তি তাকে একটি দোকানে ডেকে নিয়ে প্রার্থিতা প্রত্যাহারের জন্য হুমকি দেন। এরপর জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। একই সঙ্গে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছেও লিখিত অভিযোগ করেন পহেল চাকমা। আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সন্ধ্যা 6:30টায় বৈঠকে বসবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকে অংশ নেবেন। আর এসব বিষয়ে বিস্তারিত জানাতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। রাজু, জামায়াতের বৈঠক রয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে, যেমনটি বলছিলাম, বৈঠকের বিষয় নিয়ে সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে? লাইবা 6:30 নাগাদ এখানে মূলত বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে। জামাত আমিরের নেতৃত্বে জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান এই বৈঠকে যুক্ত হবেন। এবং বৈঠকটি মূলত শুরুর পরেই আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে এই বৈঠকে সমসাময়িক যে ঘটনা রয়েছে, বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষাপটের যে ঘটনাগুলো রয়েছে সেই প্রেক্ষাপটগুলো নিয়ে আলোচনা হবে। সেই সঙ্গে সারা দেশের রাজনৈতিক যে পরিস্থিতি অর্থাৎ নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি এবং বিভিন্ন স্থানে জামায়াতের নারী সমর্থক যারা রয়েছেন সেই নারী সমর্থকদের হেনস্থা সহ নানাবিধ ঘটনা ঘটেছে সাম্প্রতিক সময়ে, সেই ঘটনাগুলো নিয়ে মূলত এখানে আলোচনা হতে পারে। সর্বোপরি যে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে, আজকে নির্বাচন কমিশন ঘেরাও সহ এবং শেষ দিনের যে আপিল শুনানি হয়েছে সেই আপিল শুনানি পর্যন্ত জামায়াতের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। সেই বিষয়গুলো নিয়েও মূলত এখানে আলোচনা হতে পারে। এবং সবথেকে বেশি যে আলোচনাটি গুরুত্ব পাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যেহেতু ঘনিয়ে আসছে এবং আর মাত্র কয়েকদিন পরে মূলত প্রচারণার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। এবং এর মধ্যেও আইন শৃঙ্খলার যে অবনতি, বিভিন্ন স্থানে প্রার্থীদের মেরে ফেলা সহ নানাবিধ যে ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। অর্থাৎ সব কিছু মিলে যদি জানাতে চাই যে আজকের এই বৈঠকে সবথেকে বেশি যে আলোচনাটি প্রাধান্য পাবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা এবং একটি সুষ্ঠু নির্বাচন করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো নিয়ে মূলত বিস্তারিত আলোচনা হবে। লাইবা, এই ছিল আসলে আমার কাছে যমুনার সামনে থেকে সর্বশেষ। প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক হওয়ার কথা রয়েছে আজ সন্ধ্যা 6:30 নাগাদ, সেই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাজু আহমেদ। পুলিশের লুট করা অস্ত্র নির্বাচনের সময় ব্যবহার করা হবে না বলে নিশ্চয়তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে 41তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার করা সম্ভব না হলেও সেগুলো নির্বাচনের সময় ব্যবহার হবে না। নির্বাচনের সময় পরিস্থিতি অস্থিতিশীল করতে প্রতিবেশী দেশের সীমান্তগুলো থেকে অস্ত্র আসছে বলে জানিয়ে তিনি আরও বলেন, এসব অস্ত্র উদ্ধারে কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। জঙ্গিবাদ ও চরমপন্থা আগের তুলনায় অনেক কমেছে বলেও দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বর্ডার দিয়ে যে 2-4টা অস্ত্র আসতেছে না, আমি অস্বীকার করব না, কিন্তু এগুলি কিন্তু ধরা হচ্ছে। আরেকটা জিনিস হলো নির্বাচনকালীন যে অবৈধ অস্ত্র, আমি বলবো না অবৈধ, কিছু বৈধ অস্ত্র, যেহেতু আমাদের যে অস্ত্রগুলি যে লুট হয়ে গেছে আমাদের থানা থেকে, ওই অস্ত্র কিছু আছে যারা আমাদের এখনো উদ্ধার করা সম্ভব হয় না। বাট এই অস্ত্রগুলি ইলেকশনের সময় এরা ব্যবহার করতে পারবে না, এই প্রতিশ্রুতি আমি আপনাদের দিতে পারি।
জবাবদিহিতামূলক প্রশাসন পেতে হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন এবং প্রাণী সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে নীলফামারী জেলা শিল্পকলা একাডেমিতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, দেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। সংসদ নির্বাচন এবং গণভোট নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। নির্ধারিত সময়ে ভোট অনুষ্ঠিত হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে গণভোটে হ্যাঁতে ভোট দেওয়ার আহ্বান জানান উপদেষ্টা। এর আগে গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির প্রচারণার অংশ হিসেবে র্যালিতেও যোগ দেন সৈয়দা রিজওয়ানা হাসান। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। যদি পরিবর্তনের পক্ষে থাকেন, যদি সংস্কারের পক্ষে থাকেন, যদি সত্যিকার অর্থে জবাবদিহিতামূলক প্রশাসন চান এবং জবাবদিহিতামূলক রাজনৈতিক নেতৃত্ব চান, তাহলে আপনারা হ্যাঁ ভোটে অবশ্যই সিল দেবেন। একটা শঙ্কা সৃষ্টি করা হবে, ভোট কি হবে? ভোট তো মনে হয় হবে না। ভোট না হওয়ার কি কারণ আছে? ভোটের সকল প্রস্তুতি প্রায় শেষ। 21 তারিখে প্রতীক বরাদ্দ হবে, 22 তারিখের থেকে প্রচারণা শুরু হবে। আপনারা এখন থেকে চিন্তা ভাবনা শুরু করেন আপনারা কাকে ভোট দেবেন। সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে উদ্ধার হয়েছে দুটি পোড়া মরদেহ। এছাড়া নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও নোয়াখালীতেও পৃথক ঘটনায় উদ্ধার এবং হত্যার খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সাভারের থানা রোড মোল্লার পৌর কমিউনিটি সেন্টারটি পরিত্যক্ত 5 আগস্টের পর থেকে। রোববার দুপুরে ভবনটির ভেতরে প্রবেশ করে সাভার কলেজের এক শিক্ষার্থী। এ সময় ভেতরে দুইটি পোড়া মরদেহ পড়ে থাকতে দেখে জরুরি সেবা 999-এ ফোন করেন তিনি। ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুইটি উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, তবে পুলিশের ধারণা মরদেহ দুইটি এক নারী ও এক ছেলে শিশুর। 999-এর মাধ্যমে সংবাদ পাই আমাদের ডিটি অফিসারের মাধ্যমে যে এখানে দুইটা পোড়া দেহ আছে। আমরা এসে শনাক্ত করি যে দুইটা পোড়া মরদেহ আছে। আমরা ফরেন্সিক বা বিশেষজ্ঞ টিম যারা আছে, সিআইডি, পিবিআই বা আদার্স ইউনিট, তাদেরকে আমরা সবাইকে ইনফর্ম করেছি। তারা আসতেছে, বাকি কার্যক্রম তারা করবে। গত 6 মাসে 3 মরদেহ সহ মোট 6টি লাশ উদ্ধারের পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। এই যে এরকম একটা ভবন এইভাবে দীর্ঘদিন পরিত্যক্ত হয়ে পড়ে হয়েছে, এটা তো একটা দুঃখজনক ঘটনা। এর আগেও এখানে অনেকবার হয়েছে। এখানে সিসি ক্যামেরা লাগানো হয়েছিল, ওই পাশে দুইটা, এখানে একটা, কিন্তু তারপরে এইভাবে ঘটতেছে। প্রাণকেন্দ্র হলো সাভার থানা রোড। এইখানে সাভার পৌর কমিউনিটি সেন্টার ভিতরে এইভাবে ভয়ঙ্কর ঘটনা ঘটাচ্ছে, আমরা সবাই আতঙ্কিত। এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি খালে ভাসমান ড্রামের ভেতর থেকে মোহাম্মদ আলী নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা যুবকের পা বাঁধা ছিল, তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানায় পুলিশ। তিনি ভোলা জেলার চরফ্যাশন মুন্সিহাট এলাকার বাসিন্দা। এদিকে চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও থানা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক নারী নিহত হয়েছেন। পুলিশ জানায়, একটি ভবনের গ্যারেজের সামনে ওই নারীকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। সুরাইয়া আক্তার, এখন। সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে দুটি পোড়া মরদেহ উদ্ধারের সবশেষ খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। হুমায়ুন, মরদেহ শনাক্ত করা গেছে কিনা জানতে চাইছি, আর পুলিশ কি বলছে এই ঘটনা নিয়ে? লাইবা, সাভারের যে কমিউনিটি সেন্টারে যেই পোড়া দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে, তাদের মরদেহগুলো পুড়ে যাওয়ার কারণে নারী কিংবা পুরুষ সেটি শনাক্ত করা সম্ভব হয়নি। সিআইডির স্পেশাল ব্রাঞ্চের তারা কিন্তু এসেছিলেন কিছুক্ষণ আগে, এখন থেকে 5 মিনিট আগে মরদেহগুলো উদ্ধার করে সিআইডি কিন্তু সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। এই জায়গাটিতে আসলে আজকে দুটি মরদেহ ছাড়াও কিন্তু গত 6 মাসের কথা যদি একটু বলতে চাই, অন্তত 6 জন মানুষ কিন্তু নিহতের ঘটনা ঘটেছে এই জায়গাটিতে। এর মধ্যে গত 1 মাস আগে একজনকে পুড়িয়ে মারা হয়েছিল, আজকে 2 জন, এবং এছাড়াও একজনকে বস্তাবন্দি এবং আরেকজনের গলা কাটা সহ সর্বমোট 6 জনের মরদেহ কিন্তু উদ্ধার করা হয়েছে এই জায়গাটিতে। এবং এটি স্থানীয়দের একটি আতঙ্কের
জায়গা হিসেবে কিন্তু পরিচিত হয়েছে। এই কমিউনিটি সেন্টারটি 5ই আগস্টের পর থেকে আসলে বন্ধ রয়েছে এবং এই কমিউনিটি সেন্টারটি 5ই আগস্টের আগ পর্যন্ত এখানে পুলিশ ক্যাম্প ছিল, কিন্তু 5ই আগস্টের দিন আসলে স্থানীয় ছাত্র জনতা এটিকে জ্বালিয়ে দেওয়ার পরে কিন্তু পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তারপর থেকে কিন্তু এখানে মাসের পর মাস প্রতি মাসেই একটি দুর্ঘটনা ঘটছে। যারা ভাসমান মানুষ রয়েছে তারাও কিন্তু এখানে বাসা গেড়ে বসছেন। মাদক সহ বিভিন্ন অকর্মের আখড়ায় কিন্তু এটি পরিণত হয়েছে। যদিও এর ঠিক 50 মিটারের মধ্যেই আর্মি ক্যাম্প রয়েছে, পাশাপাশি 100 মিটারের মধ্যেই কিন্তু সাভার মডেল থানা অবস্থিত। এরকম একটি রক্ষিত জায়গায় যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বর্তমান রয়েছে, 100 মিটারের মধ্যে থানা এবং আর্মি ক্যাম্প রয়েছে, সেখানে আসলে এই ধরনের ঘটনায় কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করছেন স্থানীয়রা। তারা বলছেন এ পর্যন্ত যে 6টি মরদেহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেটির একটিরও কিন্তু পুলিশ তদন্ত করে কুল কিনারা করতে পারেনি। কে বা কারা হত্যা করেছে সেগুলো কিন্তু নিশ্চিত হতে পারেনি। এবং এই পরিত্যক্ত ভবনটির মধ্যে যে ঘটনাগুলি ঘটছে এমন ঘটনা যাতে না ঘটে এবং আইন শৃঙ্খলা বাহিনী যাতে আরো সচেষ্ট হয় এবং পাশাপাশি এই পরিত্যক্ত ভবন যেটি রয়েছে এটিকে যাতে সংরক্ষিত করা হয় সেই দাবি জানিয়েছেন কিন্তু স্থানীয় সাধারণ মানুষ। এই ছিল আমার কাছে পরিত্যক্ত ভবনে মরদেহের ঘটনার সর্বশেষ। সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে 2টি পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে, আর সে বিষয়ে জানাচ্ছিলেন হুমায়ুন কবির। কক্সবাজারের মহেশখালীতে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং 4 রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়েছে। দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন মহেশখালী এবং টেকনাফ এবং নৌবাহিনীর সমন্বয়ে কক্সবাজারের মহেশখালীর ধলঘাটা উত্তর মুহুরী ঘোনা এলাকায় সন্ত্রাসীদের গোপন আস্তানায় একটি যৌথ অভিযান করা হয়। পরবর্তীতে অভিযানিক দল আস্তানায় তল্লাশি চালিয়ে 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং 4 রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে। জব্দকৃত আগ্নেয়াস্ত্র এবং তাজা কার্তুজের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তারা। কক্সবাজারের রামুর ঈদগড়ে বসত ঘরে ধানের বস্তা থেকে 13টি গুলিসহ অস্ত্রের এক কারিগর এবং ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে ঈদগড় ইউনিয়নের পাইন্নাশিয়া এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় অস্ত্র তৈরির কারিগর নূর মোহাম্মদ ওরফে কালু চৌকিদারকে আটক করে পুলিশ। ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় 10টি রাইফেলের গুলি, 3টি কার্তুজ। আটক কালু চৌকিদারের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজি সহ নানা অভিযোগে 5টি মামলা রয়েছে। বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পাবনায় দোয়া মাহফিল এবং শোক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে টাউন হল ময়দানে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর নবীর স্বপনেতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ দপ্তর সম্পাদক SM আদনান উদ্দিন সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা সহ দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। শোক সভায় সহস্রাধিক নেতাকর্মী এবং মুসল্লি উপস্থিত ছিলেন। নিরাপত্তা জোরদারের শর্তে কর্মবিরতি প্রত্যাহার করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। কর্তৃপক্ষের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক শেষে জানান কাল সকাল 8টা থেকে কাজে যোগ দেবেন তারা। এর আগে কর্মবিরতির কারণে সকাল থেকে বিপাকে পড়েন সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার সাধারণ রোগীরা। জরুরি বিভাগে মাত্র একজন চিকিৎসক দিয়ে চলে সেবা কার্যক্রম। বিভিন্ন ওয়ার্ডে ব্যাহত হয় চিকিৎসা সেবা কার্যক্রম। শনিবার চিকিৎসার অবহেলার অভিযোগে হাসপাতালের এক নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার অভিযোগ ওঠে রোগীর স্বজনদের বিরুদ্ধে। প্রতিবাদে কর্মবিরতি পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা। হসপিটালে আনসারদেরকে বিভিন্ন ওয়ার্ডে ডিস্ট্রিবিউশন করে আমাদের যে মূল দাবি ছিল যে আমাদের কাজের পরিবেশকে আরও উন্নয়ন করা এবং আমাদের কর্মক্ষেত্রে যে নিরাপত্তার ইস্যুটা ছিল, এই ইস্যুতে স্যার বলছেন কাজ করবেন। এখন আমাদেরকে ওই আনসারদের যে ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা, যেহেতু এটা একটা প্রসিডিউরের ব্যাপার, স্যার আমাদেরকে নিয়ে এই বিষয়টা ডিস্ট্রিবিউশন করবেন এবং স্যার যেহেতু কমিট করছেন, আমরা স্যারকে কোনো এরকম কোনো ধোঁয়াশা রাখতে চাচ্ছি না। আমরা স্পেসিফিকলি বলে দিছি আপনি আমাকে এই কমিটমেন্টটা পূরণ করে দেন, ইনশাল্লাহ আগামীকাল সকাল থেকে আমরা আমাদের কর্মবিরতি প্রত্যাহার করে সমস্ত ইন্টার্ন, হসপিটালের সমস্ত ইন্টার্ন আমরা কাজে যোগদান করব।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সাতক্ষীরায় বাড়ছে কংক্রিটের ভবন নির্মাণ। তবে স্থানীয় বালুর লবণাক্ত এবং মিহি হওয়ায় মজবুত ভবন নির্মাণে ভরসা দেশের উত্তর ও পূর্বাঞ্চলের বালু। এই বিপুল চাহিদাকে কেন্দ্র করে সাতক্ষীরার আলীপুরে গড়ে উঠেছে বিশাল এক বালুর হাট। প্রতিদিন শত শত ট্রাকে আসা বালু এখান থেকেই পৌঁছে যাচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে। সাতক্ষীরা থেকে আহসান রাজীবের প্রতিবেদন এবং ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের শেষ প্রান্ত সাতক্ষীরা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে প্রতি বছরই বাড়ছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার প্রকোপ। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বসতবাড়ি ও অবকাঠামো। নিরাপত্তার প্রয়োজনে মাটির ঘর ছেড়ে অনেকে ঝুঁকছেন কংক্রিটের ভবন নির্মাণে। কিন্তু উপকূলীয় এলাকার লবণাক্ত ও অতিমিহি বালি টেকসই নির্মাণের জন্য উপযোগী নয়। ফলে মজবুত ভবন নির্মাণে প্রয়োজন পড়ছে দেশের উত্তর ও পূর্বাঞ্চলের মিষ্টি পানির মোটা দানার বালি। আমাদের এলাকাটা লবণাক্তার কারণের জন্য আমরা দেখা যাচ্ছে বালি ব্যবহার করি, পাখির বালি, গাঁথনি প্লাস্টার ব্যবহার করি। এই চাহিদাকে কেন্দ্র করেই সাতক্ষীরার আলীপুর এলাকায় গড়ে উঠেছে একটি বৃহৎ বালির হাট। প্রতিদিন ভোর থেকে শুরু করে কয়েক ঘন্টা ধরে শত শত ট্রাকে চলে বালির বেচাকেনা। গোরস্থান ঘাটের থেকে আসে, আপনার সিএমবি ঘাটের থেকে আসে, রাজবাড়ির থেকে আসে। এই 4টি ঘাটের থেকে কম বেশি আমাদের সাতক্ষীরা বালি আসে। পাকশি ব্রিজ তলার থেকে, হাটিস ব্রিজ তলার থেকে বালু লোড করে নিয়ে এই পর্যন্ত আমরা চলে আসি। আমরা 4000 লোকের এখানে বালি কেনা বিষয়, ড্রাইভার হেল্পার এখানে আমাদের 4000 লোকের এখানে আমাদের সব কিছু চলে। বালির সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ভোমরা স্থলবন্দর। মূলত পণ্য পৌঁছে দিয়ে ফেরার পথে খালি না ফিরে ট্রাকগুলো বালি বহন করায় পরিবহন খরচ তুলনামূলক কম হয়। তবে সাম্প্রতিক সময়ে জ্বালানি ও পরিবহন ব্যয় বাড়ায় বালির দামও বেড়েছে। সিলেট থেকে, কুষ্টিয়া থেকে, পঞ্চগড় থেকে এখানে আসে এবং এই বালিগুলো ব্যবহারের কারণে আমাদের স্ট্রাকচারগুলো যথেষ্ট সাস্টেইনেবল থাকে এবং ইনফ্রাস্ট্রাকচার যে দুর্বলতা থাকে সেগুলো খুব স্বাভাবিকভাবে আমরা এরা থেকে মুক্তি পেতে পারি। প্রাকৃতিক দুর্যোগ আর লবণাক্ততার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করেই টিকে আছে সাতক্ষীরার মানুষ। সেই লড়াইয়ে দূর অঞ্চল থেকে আসা এই বালি এখন উপকূলবাসীর মজবুত ভবনের ভিত্তি গড়ে দিচ্ছে। বদলে যাচ্ছে জনপদের চিত্র, শক্তিশালী হচ্ছে স্থানীয় অর্থনীতি। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। চট্টগ্রামের রাউজানের একটি রাবার বাগানের শিকারীদের কাছ থেকে বিলুপ্ত প্রায় সাম্বার হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। হলুদিয়া রাবার বাগানের ব্যবস্থাপক জানায়, শনিবার বিকেলে বাগানের হরিণের পাল খাবার খেতে আসলে স্থানীয় শিকারীরা ধাওয়া দিয়ে একটি মাঝবয়সী হরিণ ধরে ফেলে। খবর পেয়ে রাবার বাগানের কর্তৃপক্ষ হরিণটি উদ্ধার করে। শিকারের সময় হরিণটি কিছুটা আঘাতপ্রাপ্ত হওয়ায় চিকিৎসা শেষে রোববার অবমুক্ত করা হয়। হরিণ তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানায় বন বিভাগ। মানসম্মত ও সময়োপযোগী শিক্ষা প্রদানের লক্ষ্যে সাভারে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করা হয়েছে। সকালে বিরুলিয়ার ছোট কালিয়াকৈরে স্কুলের উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। শিশুদের গুণগত শিক্ষার পাশাপাশি মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন তিনি। একই সঙ্গে স্কুলটির প্রচার প্রসার, উন্নয়ন এবং সফলতায় সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের সহযোগিতার আহ্বান জানান নৌবাহিনী প্রধান। এ সময় ঢাকা নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেরপুর শহরের বিভিন্ন মোড়, বাজার ও রাস্তার পাশে হরেক রকমের পিঠার দোকান বসেছে। ভাপা, চিতই, পুলি, পাটিসাপটা পিঠার স্বাদ নিতে ক্রেতাদের ভিড় বাড়ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জেলা শহরের খড়মপুর মোড় থেকে যুক্ত হচ্ছেন জাহিদুল খান সৌরভ। সৌরভ, পিঠা তৈরি এবং বিক্রি কেমন দেখছেন? পিঠা প্রেমীরা কেমন আসছেন, কি দেখছেন? লাইবা, শীত এবং পিঠা কিন্তু গ্রাম বাংলা চিরচরিত একটি অবিচ্ছেদ্য অংশ। তো আমরা দেখেছি যে বিগত সময়ে কিন্তু এই নতুন আমন ধান কাটার পর নতুন চাল দিয়ে পিঠা তৈরির যে উৎসব, সেটি কিন্তু গ্রামে গ্রামে নবান্ন উৎসব নামে পরিচিত ছিল। তবে শহরে জীবন এবং আধুনিকতায় কিন্তু এই পিঠা উৎসব থেকে অনেকটা সরে এসেছে এই যে বর্তমান সময়ের যারা মানুষ রয়েছে। তবে সেই ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করেছে শেরপুর জেলা শহরের বেশ কিছু পিঠা যারা দোকানদার তারা কিন্তু। তো আমি যেখানে তারা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শেরপুর জেলা শহরের সবচেয়ে ব্যস্ততম জায়গা
খড়মপুর মোড়। এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে একজন পিঠা বিক্রেতা একদম বিকেল থেকে শুরু করে 10টা-11টা পর্যন্ত কিন্তু রাত পর্যন্ত তারা এই পিঠা বিক্রি করে। এবং এই পিঠাকে কেন্দ্র করে আমরা দেখেছি বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এইসব পিঠার দোকানে তারা কিন্তু ভিড় করছেন। তবে এখানে যারা পিঠা প্রেমী মানুষ রয়েছেন তার সাথে আমাদের অনেক কথা হয়েছে। পিঠা প্রেমীরা মানুষ আমাদেরকে জানিয়েছেন যে মূলত হচ্ছে শীত মানে যে পিঠা এবং বিশেষ করে ভাপা পিঠা, চিতই পিঠা, পুলি পিঠা, গোল পিঠা সহ নানান যে হরেকরকম পিঠা আছে সেটি কিন্তু একসময় বাড়িতে তৈরি হলে এখন কিন্তু নানা যান্ত্রিকতা এবং শহরের জীবনের কারণে কিন্তু এই পিঠা উৎসব অনেকটাই ভুলে গিয়েছে মানুষজন। তো তারা এই পিঠার স্বাদ দিতে শহরের বিভিন্ন যে গলি রয়েছে, বিভিন্ন মোড়ের দোকান রয়েছে সেখানে তারা আসছেন এবং তারা ভিড় করছেন, পছন্দের পিঠাকে খাচ্ছেন এবং যাওয়ার সময় তাদের পরিবারের যারা রয়েছে তাদের জন্য কিন্তু তারা পিঠা কিনে বাড়ি ফিরছেন। তবে এখানে যারা দোকানদার রয়েছে তাদের সাথে আমার কথা, তারা বলছেন যে অন্যান্য সারাদিন বিভিন্ন কর্মযজ্ঞ তারা চললেও সন্ধ্যার সময় কিন্তু তারা এখানে যারা খণ্ডকালীন পিঠা বিক্রি করেন এখানে কিন্তু প্রায় 1,500 থেকে 2,000 টাকা পর্যন্ত তাদের মুনাফা হচ্ছে প্রতিদিন। বিশেষ করে গোল পিঠা বিক্রি করছে 5 থেকে 10 টাকা, ভাপা পিঠা বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকার মধ্যে আকার ভেদে এবং মান ভেদে। এছাড়া চিতই পিঠা বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকার মধ্যে। এছাড়া পাটিসাপটা পিঠা বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা এবং চিতই পিঠা বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকার মধ্যে। সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি রয়েছে যে ভাপা পিঠা এবং যে পুলি পিঠা রয়েছে সেটি গুড় এবং নারিকেল এবং চালের গুঁড়োর সংমিশ্রণ থাকলেও চিতই পিঠা এবং গুড় পিঠাতে কিন্তু বিভিন্ন রকম স্বাদের যে ভর্তা রয়েছে, বিশেষ করে মরিচ ভর্তা, ধনেপাতা ভর্তা, তারপরে হচ্ছে বিভিন্ন যে শুটকি ভর্তা, এই ভর্তা কিন্তু আরো এই পিঠাপ্রেমী মানুষদের যে মুখরোচক খাবার সেটি কিন্তু আরো বাড়িয়ে তোলে। তবে এই পিঠাপ্রেমী মানুষদের ভিড়ে এবং এই কর্মসংস্থান হয়েছে বিভিন্ন মোড়ে মোড়ে অনেক পিঠাপ্রেমী দোকানদারে। তো লাইবা এই ছিল শেরপুর থেকে আমার কাছে এই মোড়ে মোড়ে পিঠা তৈরির সর্বশেষ তথ্য। শেরপুর থেকে যুক্ত ছিলেন জাহিদুল খান সৌরভ। চলতি বছরে জামালপুরে আবহাওয়া অনুকূলে থাকায় কাঁচা মরিচের ভালো ফলন হয়েছে, তবে ভরা মৌসুমে বাজার সরবরাহ পর্যাপ্ত থাকায় কমেছে দামও, যাতে ক্ষতির মুখে কৃষক। কৃষি বিভাগ বলছে চলতি বছর এ খাতে বাণিজ্য হবে 600 কোটি টাকার। জুয়েল রানার পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। জামালপুর পৌরসভার হাটচন্দ্রার কৃষক আলামিন ও তার স্ত্রী সীমা খাতুন এবছর 80,000 টাকা খরচ করে 1 একর জমিতে মরিচ চাষ করেছেন তারা। তবে বর্তমানে বাজারে সরবরাহ বাড়ায় কমেছে মরিচের দাম, যাতে শ্রমিক মজুরি ও সার কীটনাশকের দাম মিলিয়ে ক্ষতির মুখে পড়ছেন তারা। অল্প একটু জায়গা আবাদ করছি, এখানে মরিচের দাম কম, কামলার ময়না যদি কালে দেয়া হালাই দেই তাহলে তো আঙ্গুরে মনে করুন যে পোষায় না। সরকারের কাছে একটা আবেদন, মরিচের বাজারটা যেন বৃদ্ধি করে দেয়, সার বিষের দামটা একটু যেন কমাই দেয়, কামলা ময়না খরচ দিয়ে যেন আমাদের পোষায়। এই বিস্তীর্ণ চরাঞ্চলে আলামিনের মতো অনেক কৃষক প্রতি বছর কাঁচামরিচ চাষ করেন, তাই দাম কিছুটা বৃদ্ধি, সার ও কীটনাশকের দাম খানিকটা কমলে লাভের আশা তাদের। সারের দামটা কমায় যাতে মরিচের দামটা একটু বাড়ে, এটা হলে আমাদের খরচটা উঠবে। সবকিছুর দাম বেশি, সারের দাম বেশি, সারের দামটা যদি সরকারে একটু কমায় দেয় কৃষকের পক্ষে উপকার হবো। ছয়টাতে নাহি বিকাল 5টা পর্যন্ত 200 টাকা বেতন দেয়, মনে করে মরিচের বাজার বাড়াই দেন তাহলে মনে করে ডাঙ্গের বেতনও বাড়বো। তারপরেও মনে করেন সংসার চলে না, তারপরেও কাজ করে খান লাগে, এই কুয়াশা মধ্যে আয়া হেরে সকালবেলা আয়া হেরে। আবহাওয়া অনুকূলে থাকায় এ মৌসুমের শুরুতে কাঁচামরিচের ভালো ফলন হলেও অতিরিক্ত শীতের কারণে এখন ফলন কম। যে সার বীজের অবস্থান তাতে যদি 60-70 টাকা বাজার থাকে তাতে মোটামুটি কৃষক ভালোই থাকবে। এই বছরের শীতে বা এই বছর কৃষি করে তালের পরিমাণটা খুবই কম। আমরা সবসময় তদারকির মধ্যে আছি, মনিটরিং করা হচ্ছে যাতে সার বীজ এগুলো কৃষক সঠিক দামে ন্যায্য মূল্যে তারা পেতে পারে। সেজন্য আমাদের যে বিভাগীয় কার্যক্রম বা আমাদের যে মনিটরিং সেগুলো জোরদারের দিকে আমরা নজর দিচ্ছি। চলতি মৌসুমে জেলার 7 উপজেলাতে 6,475 হেক্টর জমিতে কাঁচামরিচের চাষ করা হয়েছে। এখন জামালপুর শেষ করছি এখন জনপদে, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বৈধই থাকছে চট্টগ্রাম 4 আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়ন, 2 আসনে প্রার্থীর বাতিল, রাঙামাটিতে স্বতন্ত্র প্রার্থীর প্রাণনাশের হুমকি। সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দগ্ধ 2 মরদেহ উদ্ধার, নারায়ণগঞ্জের ভাসমান ড্রাম থেকে যুবকের মরদেহ উদ্ধার, চট্টগ্রামে নারী খুন। জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সাতক্ষীরায় বাড়ছে কংক্রিটের ভবন, মজবুত নির্মাণের ভরসা, উত্তর পূর্বাঞ্চলের বালু জমে উঠেছে হাট।
কৃষি প্রধান জেলা নাটোরের প্রায় অর্ধেকই নারী ভোটার। শ্রমিক শ্রেণীর সমর্থন বদলে দিতে পারে ভোটের সমীকরণ, কর্মসংস্থান সৃষ্টির দাবি। এবং জামালপুরে কাঁচামরিচের ফলন ও সরবরাহ বাড়ায়, কমেছে দাম। চাষিরা ক্ষতির শঙ্কায় থাকলেও বছর জুড়ে ভালো বেচা কেনার আশা কৃষি বিভাগের। আর এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখতে চোখ রাখুন youtube.com/c/echontv।